হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাব স্পেনের বার্সেলোনা শহরে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আজকে যাচ্ছি বার্সেলোনাতে। এখন আমরা আছি স্পেনের বার্সেলোনা শহরের ট্রেন স্টেশনে। বার্সেলোনা শহরটি আমার দেখা অন্যতম একটি সুন্দর শহর। আমরা বার্সেলোনাতে গিয়েই প্রথমে আমাদের ইচ্ছে ছিল আমরা কোনো একটি পার্কে যাব, দেন আমরা পার্ক থেকে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে যাব। তো আমরা প্রথমেই চলে আসলাম বার্সেলোনা শহরে অবস্থিত পার্ক গুয়েল। বার্সেলোনা শহরটি শুধু যে কাতালোনিয়া রাজধানী তাই নয়, এটি যেন এক বিশাল জাদুঘর যেখানে ইতিহাস, আধুনিকতা আর প্রকৃতি মিলে এক অনন্য সঙ্গম তৈরি করেছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল বিখ্যাত পার্ক গুয়েল থেকে। বিংশ শতকের প্রথম দিকে বিখ্যাত স্থপতি অ্যান্টনি গাউদি এই পার্কটি ডিজাইন করেন। ঢুকতেই চোখে পড়বে রঙিন টাইলসের মোজাইকের কাজ, সাপের মতো বেঁকে যাওয়া বেঞ্চ আর সবুজ গাছপালার সমাহার। পার্কটা যেন কল্পনার রাজ্য। রং, আকার আর প্রকৃতি একসাথে মিলে এক শিল্পকর্ম। পাহাড়ের উপর দাঁড়িয়ে গোটা বার্সেলোনা শহরের প্যানোরামিক ভিউ পাওয়া যায় এখান থেকে। পার্কটি আমরা হেঁটে হেঁটে দেখছিলাম, আর পার্কটি হেঁটে হেঁটে দেখতে খুব ভালো লাগছিল। আমরা পার্কের সাইড দিয়ে যে পাথরের দালান ছিল সে দালান হয়ে আমরা বাইরের দৃশ্য দেখছিলাম। এরপরে আমরা গেলাম পার্ক গুয়েলে অবস্থিত মিউজিয়ামটিতে। মিউজিয়ামে অ্যান্টনি গৌদির অনেকগুলো কাজের ছবি এবং তার যে স্থাপনাগুলো রয়েছে সেখানে ব্যবহৃত অনেকগুলো ফার্নিচার রয়েছে। ফার্নিচারগুলোতে রয়েছে ইউরোপিয়ানদের অভিজাত জীবনযাপনের সকল চিহ্ন। আমরা ভাবতে পারিনি এত এত দর্শক এখানে আসবে এবং সকাল থেকে তারা এই জায়গাটাতে অবস্থান করবে। এই গৌদি হাউস মিউজিয়ামে অ্যান্টনি গৌদি নিজে একসময় এখানে বসবাস করেছেন। এই জাদুঘরে রাখা আছে তার নকশা, আসবাবপত্র, ব্যক্তিগত জিনিসপত্র এবং স্থাপত্যের মডেল। ভেতরে ঢুকলেই বোঝা যায় তার দৈনন্দিন জীবন আর কাজ কতটা সরল অথচ শিল্প সমৃদ্ধ ছিল। মিউজিয়ামটির চারপাশে বাগান জুড়ে ছড়িয়ে রয়েছে আঁকাবাঁকা রাস্তা, পাথরের খিলান, গুহার মতো পথ আর টানেল, যেখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন স্বপ্নের জগতে ঢুকে পড়েছে। সবুজ গাছপালা, ফুল আর পাখির কিচিরমিচির পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলেছে। এরপর রয়েছে নেচার স্কোয়ার বা প্রধান টেরেস। এখানে আছে সেই বিখ্যাত রঙিন সর্পিল বেঞ্চ যা থেকে পুরো শহর দেখা যায়। এই বেঞ্চের কারুকাজ গাউদির সৃজনশীলতার এক অসাধারণ নিদর্শন। পার্কে প্রবেশ করলেই চোখে পড়ে রঙিন মোজাইকের শিল্পকর্ম, ড্রাগন ফাউন্টেন যেন পার্কের প্রতীক। সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায় এক বিশাল কলোনেড হল, নাম হাইপোস্টাইল রুম। এখানে ৮৬টা সাদা স্তম্ভের উপর ছাদ আর ছাদের মোজাইক নকশার সূর্যের আলোয় ঝিলিমিলি করে ওঠে। This park was so beautiful that we spent maximum like 3 hours here. পার্কের অনেকটা ভেতরে যাওয়ার পর মনে হবে যেন দুবাই এসেছি। অসংখ্য খেজুর গাছ দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এবং অসংখ্য ফুল। এত নাইস লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। এছাড়াও রয়েছে একটি বিশাল স্কোয়ার এবং পার্কটি এত বিউটিফুল ছিল যে এখানে হাজার হাজার দর্শনার্থীকে দেখা যাচ্ছিল। আসলে সামার হওয়ার কারণে দিনটি অসম্ভব সানি ছিল এবং মানুষ খুব উপভোগ করছিল হাঁটতে এবং রিল্যাক্স টাইম কাটাতে। আমরা একজন দর্শনার্থীকে পেয়েছি, আসুন দেখা যাক তিনি কি বলেন। You can check it, lots of people coming here. The architecture is quite mesmerized beauty, and it's all are some stones, the Edo stone. And one more thing, Anthony Gaudi was an architect, and এবার আমরা চলে এসেছি ড্রাগন বা সালামান্ডার স্ট্রাকচারে। পার্কের প্রধান সিঁড়ির মাঝখানে রঙিন টাইলসের মোজাইক দিয়ে বানানো এই ড্রাগন বা সালামান্ডার ভাস্কর্যটি বসানো। রঙের সমাহার নীল, সবুজ, কমলা, হলুদ পুরো ভাস্কর্যকে যেন জীবন্ত করে তুলেছে। বলা হয় এই ড্রাগন প্রকৃতির প্রতীক, আবার কেউ কেউ একে কাতালোনিয়ার ঐতিহ্য ও পৌরাণিক কাহিনীর রূপক হিসাবেও দেখেন। ড্রাগনের মুখ দিয়ে পানি ঝরে পড়ে যেন এটি এক ধরনের ফোয়ারা। দর্শনার্থীরা এখানে এসে ছবি তোলে, হাত বুলিয়ে সৌভাগ্যের কামনা করে। আসলে এটি শুধু একটি শিল্পকর্মই নয়, বরং পার্ক গুয়েল সবচেয়ে আইকনিক প্রতীক।
অ্যান্টনি গৌদি নকশার বিশেষত্ব হলো প্রকৃতিকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা। এই ড্রাগন ও সেই ধারাবাহিকতা প্রকৃতি ও পৌরাণিক কাহিনীর আর আধুনিক শিল্পের মেলবন্ধন। এরপরে আমরা চলে আসলাম সাগ্রাদা ফ্যামিলিয়াতে। বার্সেলোনা ভ্রমণের সবচেয়ে অবিস্মরণীয় অভিজ্ঞতার নাম হলো সাগ্রাদা ফ্যামিলিয়া। এটির পুরো নাম ব্যাসিলিকা ই টেম্পল এক্সপিয়েটরি ডি লা সাগ্রাদা ফ্যামিলিয়া। বিশ্বের অন্যতম অনন্য চার্চ, যা আজও অসম্পূর্ণ কিন্তু তবুও প্রতি বছর লাখ লাখ মানুষকে মুগ্ধ করে। 1882 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 1883 সালে স্থপতি অ্যান্টোনিও গাউদি দায়িত্ব নেন। গাউদি তার জীবনের শেষ 40 বছর এই চার্চের জন্য উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুর 1 শতাব্দী পেরিয়েও কাজ এখনও চলছে। ধারণা করা হয় আগামী কয়েক বছরের মধ্যে এটি সম্পূর্ণ হবে। স্থাপত্যের দিক থেকে সাগ্রাদা ফ্যামিলিয়া সত্যি অনন্য। বাইরে 3টি প্রধান ফাসাদ আছে: নেটিভিটি ফাসাদ, প্যাশন ফাসাদ আর গ্লোরি ফাসাদ। প্রতিটি অংশের ভিন্ন ভিন্ন কাহিনী ফুটে উঠেছে। গাউদি চেয়েছিলেন বাইবেলের গল্প আর প্রকৃতির প্রতীক যেন একসাথে স্থাপত্যে মিশে যায়। এজন্যই টাওয়ারগুলো গাছের মতো লম্বা হয়ে উঠেছে আর খোদাইগুলো জীবন্ত দৃশ্যের মতো হয়েছে। ভেতরে ঢুকলে মনে হয় যেন আরেক পৃথিবীতে প্রবেশ করেছে। বিশাল স্তম্ভগুলো যেন গাছের কাণ্ডের মতো আকাশের দিকে উঠে গেছে। রঙিন কাচের জানালা দিয়ে আলো এসে ভেতরে এক অপূর্ব পরিবেশ তৈরি করে। সকালে সূর্যের আলো লাল আর কমলা রঙের ভরে দেয়, আর বিকেলের আলো নীল সবুজ আভা ছড়িয়ে দেয়। পুরো চার্চটাই যেন আলোর আর রঙের খেলা। এখানে দাঁড়িয়ে বোঝা যায় গাউদির দর্শন। স্থাপত্য শুধু ইট পাথরের কাজ নয়, বরং প্রকৃতি, ধর্ম, শিল্প আর আধ্যাত্মিকতার মিশ্রণ। ভেতরে ঢুকলেই মনে হয় যেন প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছে। বিশাল স্তম্ভগুলো কোনো সাধারণ পিলার নয়, এগুলো গাছের কাণ্ডের মতো উপরের দিকে ছড়িয়ে গেছে। এক একটা শাখা মিলে তৈরি করেছে ছাদের জটিল নকশা। ফলে পুরো ইন্টেরিয়র যেন এক জঙ্গলের অনুভূতি দেয়, যেখানে মানুষ আর প্রকৃতি একাকার হয়ে গেছে। সবচেয়ে দৃষ্টিনন্দন হলো রঙিন কাচের জানালা। গাউদি চেয়েছিলেন ভেতরে আলো যেন সঙ্গীতের মতো প্রবাহিত হয়। সকালবেলা সূর্যের আলো জানালা দিয়ে এসে ভেতরের লাল, কমলা আর হলুদ রঙের ছটা ফেলে পুরো চার্চ যেন আগুনের শেখার মতো ঝলমল করে ওঠে। আর বিকেলের আলোয় নীল আর সবুজ আভা ছড়িয়ে পড়ে, মনে হয় যেন সমুদ্রের নিচে দাঁড়িয়ে আছি। ভেতরের নীরবতায় এই রং আর আলো মিলেমিশে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এখানে দাঁড়িয়ে শুধু স্থাপত্য নয়, মানুষের বিশ্বাস, সৃজনশীলতা আর স্বপ্ন অনুভব করা যায়। অল্টার আর ক্রসের দিকেও বিশেষ নজর পড়ে। গাউদি খ্রিস্টের আত্মত্যাগ আর আধ্যাত্মিকতাকে স্থাপত্যের মাধ্যমে প্রকাশ করেছেন। চার্চের প্রতিটি কোণে ছোট ছোট প্রতীক, খোদাই আর নকশা আছে, যেগুলো এক একটি গল্প বলে। শুধু পার্ক আর চার্চ নয়, বার্সেলোনার প্রতিটি রাস্তা আর চত্বরেই আছে কিছু না কিছু দেখার মতো। আমরা হেঁটে গেলাম প্যাসেজ দি গ্রেসিয়া রাস্তায়, যেখানে আধুনিক আর্ট নুভো স্থাপত্যের দৃষ্টিনন্দন ভবন সাজানো। বিশেষ করে কাসা বাতিল্লো আর কাসা মিলা, দুটোই গাউদির সৃষ্টি, যেন গল্প বাড়ি। তারপর চলে গেলাম লা রামলাতে। এটা বার্সেলোনার সবচেয়ে প্রাণবন্ত রাস্তা। এখানে সবসময় ভিড় থাকে, শিল্পী, সঙ্গীতশিল্পী, ফুলের দোকান আর নানা রকম খাবারের সুবাস। পথে থেমে আমরা ঢুঁ মারলাম বিখ্যাত লা বোকেরিয়া মার্কেটে। এখানে তাজা ফল, রঙিন মিষ্টি আর স্থানীয় খাবারের স্টলগুলো যেন চোখ ধাঁধিয়ে দেয়। শহরের ইতিহাস জানতে আমরা গেলাম গথিক কোয়ার্টারে। সরু গলি, মধ্যযুগীয় স্থাপত্য আর পুরনো ক্যাথিড্রালগুলো এখনও সেই যুগের আবহাওয়া মনে করিয়ে দেয়। পাথরের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হলো যেন আমরা কয়েক শতাব্দীর আগের বার্সেলোনায় ফিরে গেছি। শহরের অলিগলি হাঁটতে হাঁটতেও আমাদের মনের মধ্যে সাগ্রাদা ফ্যামিলিয়া এবং পার্ক গুয়েল তখনও নাড়া দিয়ে যাচ্ছিল। তোমাদের বলছিলাম কাসা বাতিল্লোর কথা। কাসা বাতিল্লো অ্যান্টনি গাউদির একটি অনন্য সৃষ্টি। ভবনটির জানালা, বারান্দা আর দেয়াল দেখে মনে হয় যেন সমুদ্রের ঢেউয়ের মতো নড়ছে। রঙিন টাইলসের ব্যবহার পুরো ভবনকে জীবন্ত করে তোলে। স্থানীয়রা একে হাউস অব বোনস বলে, কারণ এর স্থাপত্যে হাড়ের মতো আকৃতি দেখা যায়। সময় না থাকার কারণে আমরা খুব বেশি ভিডিও করতে পারিনি এবং আমরা খুব তাড়াতাড়ি জায়গাগুলো দেখার চেষ্টা করেছি। এরপরে আমরা গিয়েছিলাম লা পেদেরা
এটিকে বলা হয় কাসা মিলা এবং এটিও অ্যান্টনি গাউদির আরেকটি বিখ্যাত সৃষ্টি, যেটি তার ঢেউ খেলানো দেয়াল আর ছাদের ভাস্কর্যের জন্য প্রসিদ্ধ। ছাদে উঠলেই চিমনিগুলো ভিন্ন ভিন্ন আকৃতির ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে। এখান থেকে শহরের দারুণ ভিউ পাওয়া যায়। তারপরে আমরা গিয়েছিলাম গথিক কোয়ার্টারে। পুরনো বার্সেলোনার কেন্দ্র এটি। সরু গলি, পাথরের রাস্তা আর মধ্যযুগীয় ভবন দেখে মনে হয় সময় যেন কয়েক শতাব্দী পেছনে চলে গেছে। এখানে আছে বিশাল বার্সেলোনা ক্যাথেড্রাল, আর ছোট ছোট স্কোয়ারে বসে স্থানীয় জীবন উপভোগ করছে সকলেই। আমাদের ভ্রমণের শেষ অংশটা ছিল সবচেয়ে কমফোর্টেবল। সেটা হচ্ছে বার্সেলোনাটা বিচে। সূর্যের আলো, নীল সমুদ্র আর বালুকা বেলার উপরে হাঁটার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। অনেকেরই এখানে সাঁতার কাটছে, কেউ বা রোদ পোহাচ্ছে, আর পর্যটকরা বসে সমুদ্রের ঢেউ শব্দ উপভোগ করছে। আমরা সমুদ্র তটে বসে দিনের ক্লান্তি ভুলে গেছি। সমুদ্রের হাওয়ায় ভেসে আসা এক ধরনের মুক্তির অনুভূতি আমাদের মনকে ভরে দিয়েছিল। সব মিলিয়ে বার্সেলোনা হলো এক জাদুকরী শহর। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।